নমস্কার ছোট বন্ধুরা, আশা করি তোমরা সকলে খুব ভালো আছো। আমরাও ভালো আছি। আর এখন আমাদের সব থেকে প্রয়োজন ভালো থাকাটা। তাই প্রত্যেকে ঘরে থাকো, সুস্থ থাকো। আর আমাদের ভার্গবসের পক্ষ থেকে একটাই কাম্য, যাতে তোমরা প্রত্যেকে ঘরে বসে তোমাদের সমস্ত পড়াশোনার বিষয় এক এক জায়গায় সব কিছু পেয়ে যেতে পারো। তো আমি অনিন্দিতা ম্যাম, আজকে আমি তোমাদের শুরু করব ক্লাস 6-এর যে পরিবেশ ও বিজ্ঞান বইয়ের যে প্রথম চ্যাপ্টার, সে পরিবেশ ও গাছের পারস্পরিক নির্ভরশীলতা, সেটা আমরা আজকে প্রথম শুরু করব। তো দেখা যাক, চলো শুরু করি। দেখো, আমরা একটু ছোট জায়গা থেকেই ভাবনা চিন্তাটা শুরু করি। আমরা বাড়িতে কজন থাকি? বেশিরভাগ জনেরই বাবা মা ভাই বোন, একটু বড় ফ্যামিলি হলে দাদু ঠাকুমা, তো সকলকে নিয়ে আমরা একটা পরিবার। তো দেখো, বাড়িতে আমাদের প্রত্যেকে কিন্তু কিছু না কিছু নির্দিষ্ট কাজ ভাগ করা থাকে। যেমন মা দেখবে সকালবেলা উঠে কি করে, রান্নার হাঁড়িটা চাপিয়ে দেয়। আমাদের কাজ কি করি, আমরা পড়াশোনা করতে শুরু করে দিই। বাবা কি করে, একটা সময়ের পরে বাবা কাজে চলে যায়। বাবা আমাদের জন্য অর্থ উপার্জন করে আনে, যাতে করে আমাদের সংসারটা চলে। তাই তো, দাদু ঠাকুমা যদি কারো থাকে, দাদু আমাদের স্কুল দিয়ে আসে, আমাদের ছোট ভাই বোনদেরকে স্কুলে দিয়ে আসে। তো সেই কাজগুলো কিন্তু প্রত্যেকের ভাগ করা আছে। এবার এটা আমাদের প্রত্যেকেই জানা উচিত যে আমরা কিন্তু প্রত্যেকের উপর নির্ভরশীল কিছু না কিছু ভাবে। দেখো, মা যদি রান্নাটা না করতো, তাহলে কি আমরা সকালবেলা উঠে স্কুল যাওয়ার আগে ভাতটা পেতাম? বা বাবাও কি খেয়ে বেরিয়ে চলে যেতে পারতো আমাদের বাড়ির অর্থ উপার্জনের জন্য? নিশ্চয়ই পারতো না। কেননা সেখানে মায়ের কন্ট্রিবিউশন আছে, মায়ের সেখানে অবদানটা আছে। আবার উল্টো দিক থেকে যখন আমরা দেখব বাবা, সেও যদি ঠিক সময়ে কাজে না বেরিয়ে চলে যেতে পারতো, সেও যদি আমাদের সংসারের জন্য অর্থ এনে না দিতে পারতো, আমরাও কিন্তু আমাদের জীবনযাপনটা খুব একটা ভালোভাবে করতে পারতাম না। আমাদের মুখে কিন্তু অন্ন আসতো না। তাহলে বোঝা যাচ্ছে। তো এখান থেকে একটু বড় জায়গায় আমরা যাই। বাড়ির থেকে একটু বড় জায়গা মানে কি, যেখানে অনেকগুলো বাড়ি একসঙ্গে রয়েছে, সেটাকে আমরা বলি কি, পাড়া। পাড়াতে আমাদের দেখবে অনেক ধরনের কাকু আছে। কল মিস্ত্রি কাকু আছে, কাঠ মিস্ত্রি কাকু আছে, কিছু দোকান আছে যেখানে আমরা আমাদের জামা কাপড় পাই। তো এই ধরনের যে প্রত্যেকটা আমরা যে ভ্যারিয়েশনটা আমরা পাচ্ছি, সে মানে আমি এই অর্থে বলতে চাইছি যে দেখো, প্রত্যেকটা মানুষ কিন্তু প্রত্যেকটা আলাদা আলাদা কাজ করছে। আমাদের বাড়ির কলটা খারাপ হয়ে গেলে কিন্তু আমরা সেই কল মিস্ত্রি কাকুর কাছেই যাব। তাতে করে সে নিজেও কিছু অর্থ উপার্জন করতে পারবে, আমাদের বাড়ির কলটাও সারানো হয়ে যাবে। বোঝা গেল? তাহলে সে আমাকে কিছু শ্রম দিল, আমার কিছু উপকার করলো, আমার আবার সে বিনিময়ে পয়সা তো নিলই, তাতে তারও উপকার হলো। এইভাবে কিন্তু আমরা প্রত্যেকে সমাজে একে অপরের পরিপূরক। বোঝাতে পারলাম? ঠিক সেভাবে আমাদের বাড়ির আসবাবপত্র যখন যেখানে বানানো হয়, তো আমরা তখন কি করি, কাঠ মিস্ত্রির কাছে যাই, সে আমাদের বাড়ির আসবাবপত্রগুলো বানিয়ে দেয়। আমাদের যখন ধরো সাইকেল টাইকেল আমরা ভেঙে যায়, তখন আমরা কি করি না, আমরা ওই সাইকেল মিস্ত্রি যে দোকান আছে, সেখানে গিয়ে আমরা আমাদের সাইকেলটা সারিয়ে নিই। তো এইভাবে আমরা দেখো, এখানে খুব ভালোভাবে তোমাদের ছবিতে দেওয়া রয়েছে। দেখো যে এই যে কল মিস্ত্রি কাকুর ছবিটা দেওয়া রয়েছে, দেখো কি সুন্দর সে কল সারাচ্ছে, মায়ের কাজটা দিয়েছে, মা আমাদের রান্না করে দিচ্ছে। এই যে সাইকেলের যে মিস্ত্রি, সে এদিকে সাইকেল সারাচ্ছে। এইভাবে কিন্তু আমাদের এই কাজগুলো এখানে খুব সুন্দরভাবে দেখানো রয়েছে। তো এখানে দেখো একটা খুব সুন্দর চার্ট করে দিয়েছে যে আমাদের বাড়ির কোন কাজগুলো কে কে করে। এটা আমি একটু আগেই বললাম না, প্রত্যেক দিনে রান্না করা কাজটা কে করে? আমাদের মা, কাকিমা, ঠাকুমা, এরা করে। ঠিক আছে, ভাই বোনদের দেখাশোনা বাবা, কাকু, মা, কাকিমা সবাই আমরা করি। এমন নয়, হ্যাঁ এটাও কিন্তু বলে রাখা দরকার, রান্না করা কাজটা যে শুধুমাত্র মারাই করবে এমনটা কিন্তু নয়, এটা বাড়ির প্রত্যেকে করতে পারে। কিন্তু নর্মালি আমরা দেখতে পাই মা, ঠাকুমা, কাকিমা এরাই করেন। তাই তো, বাড়ির জামা কাপড় পরিষ্কার কে করেন? না, মা, কাকিমা, ঠাকুমারা করেন। আবার কেউ কেউ যে ধোপা কাকু আছে তার কাছেও দিয়ে আসেন। তাই তো। এরপর দেখো যে সমাজের লোক, যেটা আমি বললাম একটু আগে, বৃহত্তর অংশে যখন আমরা চিন্তা ভাবনা করব, যেমন আমাদের পাড়ার কথা, যা আসবাবপত্র কে করছে? ছুতোর। মাটির কলসি এই সমস্ত বানাচ্ছে কে? কুমোর। আচ্ছা, জামা কাপড় কে বানাচ্ছে? দর্জি। এখানে খুব সুন্দর চারটা কিন্তু করে দেওয়া রয়েছে। এরপর দেখো বলেছে কি, আমরা মানে মানুষেরা কি কোনোভাবে গাছেদের উপর নির্ভর করি? অবশ্যই করি।
আমরা প্রত্যেকে, মানুষেরা এমনকি অন্যান্য যে মানুষ ছাড়া যে প্রাণীরা, তারা প্রত্যেকে কিন্তু প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে গাছেদের উপরেই নির্ভরশীল। কিভাবে? এখানে দেখো কতগুলো চার্ট করে দেওয়া রয়েছে। প্রধানত দেখো বলেছে, প্রধানত আমরা যেটা করি খাবারের জন্য, খাবারের জন্য কিন্তু আমরা অবশ্যই গাছের উপরে নির্ভর করি। কেননা আমরা জানি শুধুমাত্র গাছই সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় নিজেদের খাদ্য নিজেরা তৈরি করতে পারে। তাছাড়া গাছ ছাড়া অন্যান্য কোনো প্রাণীর কিন্তু সেই ক্ষমতা নেই। বোঝাতে পারলাম? গাছ একমাত্র সালোক সংশ্লেষ কি তাহলে জানতে হবে। সালোক সংশ্লেষ কি? সালোক সংশ্লেষ হলো সূর্যালোকের উপস্থিতিতে, সূর্যালোকের উপস্থিতি মানে দিনের বেলায় সূর্যের আলোর উপস্থিতিতে, সূর্যালোকের উপস্থিতিতে পরিবেশে যে কার্বন ডাই অক্সাইড রয়েছে, পরিবেশে কার্বন ডাই অক্সাইড কোথা থেকে আসছে? আমরা যে অক্সিজেন নিচ্ছি, উল্টে কার্বন ডাই অক্সাইড কোথায় দিচ্ছি? বাতাসে ছাড়ছি। ঠিক আছে, সেই বাতাসের কার্বন ডাই অক্সাইড কে নিচ্ছে? গাছ। কখন নিচ্ছে? না তার নিজের খাবার তৈরি করার সময়, সেটা দিনের বেলায় সূর্যালোকের উপস্থিতিতে। বোঝাতে পারলাম? তাহলে গাছ দিনের বেলায় সূর্যালোকের উপস্থিতিতে পরিবেশ থেকে কার্বন ডাই অক্সাইড নিয়ে এবং মাটির তলা থেকে জল ও খনিজ লবণ নিয়ে, যেটা মাটির তলা থেকে জল তো গাছ মূলের সাহায্যে তোলে, সেটা আমরা সবাই জানি, খনিজ লবণ নিয়ে তাদের পাতার মধ্যে খাদ্য উৎপাদন করে। তো সেই সমস্ত প্রক্রিয়াটাকে বলা হয় সালোক সংশ্লেষ প্রক্রিয়া। এই পদ্ধতিতে গাছ যখন তাদের খাদ্য উৎপাদন করে, সেই খাদ্য তারা নিজেরা তো কাজে লাগাচ্ছেই, উল্টো দিক থেকে সেই বাকি তারা নিজেদের যেটুকু প্রয়োজন তারা নিয়ে নিচ্ছে, বাকি অংশটা কিন্তু আমরা ব্যবহার করছি। আমরা মানে শুধু মানুষরা নয়, মানুষ ছাড়া অন্যান্য যে সমস্ত প্রাণী আছে তারা কিন্তু প্রত্যেকেই ওই গাছের উপর নির্ভরশীল হয়েই তাদের খাদ্য গ্রহণ করে। তাহলে আমরা আমাদের প্রধান খাদ্য কি? দেখো আমাদের প্রধান খাদ্য হচ্ছে, আমরা বাঙালিরা প্রধানত কিন্তু দুটো প্রধান খাদ্য হিসেবে ব্যবহার করি, সেটা হচ্ছে চাল আর আটা। রুটি আর ভাত, এই দুটোই আমরা প্রধানত বেশিরভাগ খাই। আর কি খাই না? শাকসবজি, ফল, দানা শস্য, এগুলো তো আছেই, তাই তো? তাছাড়া দেখো আর কি বলছে? খাবারের জন্য হয়ে গেল। এরপর হচ্ছে ঘর বাড়ি তৈরির জন্য। ঘর বাড়ি তৈরির জন্য কিন্তু আমরা মানে এখন তো মাটির বাড়ির সংখ্যা কমে গেছে। আগে যখন মাটির বাড়ি ছিল প্রচুর, তখন কিন্তু সেই সমস্ত মাটির বাড়িগুলো কিন্তু ওই বাঁশ দিয়ে বা কাঠের বড় বড় লগ দিয়ে কিন্তু মাটির বাড়িগুলো স্ট্রাকচার বানানো হতো। ঠিক আছে, তাছাড়া তুমি একটু পাহাড়ি অঞ্চলের দিকে যদি যাও, পাহাড়ি অঞ্চলে কিন্তু পাহাড়ের উপর বাড়িগুলো নিশ্চয়ই কেউ কেউ তো পাহাড়ে ঘুরতে গেছো, পাহাড়ের উপর বাড়িগুলো কিন্তু প্রত্যেকে কাঠেরই তৈরি হয়। ঠিক আছে, আর তাদের মাথায় কোনো ছাদ থাকে না, মাথাতেও এই কাঠ দিয়ে, পাহাড়ের পুরো বাড়ির স্ট্রাকচারটাই কিন্তু কাঠ দিয়ে তৈরি হয়। ঠিক আছে, আর তাছাড়া কি ঘর বাড়ির যে বিভিন্ন আসবাবপত্র, মানে আমাদের যে ফার্নিচার, যেগুলো আমাদের চেয়ার, টেবিল, তারপরে খাট, এই সমস্ত জিনিসগুলো কিন্তু আমরা ওই কাঠ থেকেই পাই। আর কি? গাছ থেকে পাই। আর কি না, আমাদের মাদুর, যে হাত পাখা, এই যে ছোট ছোট জিনিসগুলো রয়েছে, চটের থলে, এগুলো কিন্তু সমস্ত গাছ থেকেই তৈরি হচ্ছে, গাছ থেকে পাওয়া যাচ্ছে। এরপর বলছে দেখো জামা কাপড় তৈরির জন্য আমরা কিভাবে, আমরা তো প্রধানত কটনের জামা কাপড় বেশি পরি। কটনের জামা কাপড়টা কি? এটা প্রধানত তিনটে মানে তুলো থেকে পাওয়া যায়। ঠিক আছে, কাপাস তুলো, শিমুল তুলো, এগুলো তো নাম শুনেছো। তাছাড়া তুলো ছাড়াও জুট, এখন আমরা জুটের ভীষণ এখন ভ্যারিয়েশন এসে গেছে। জুটের শাড়ি, জুটের বিভিন্ন হ্যান্ডমেড জুয়েলারি, জুটের বিভিন্ন থলে টলে তো রয়েছে, পাটের থলে, চটের থলে, এগুলো তো রয়েছেই। এছাড়া জুটের এখন নতুন নতুন শাড়ি ঠাড়ি কিন্তু বা হ্যান্ডমেড জুয়েলারি, এখন জুটের ভীষণ এখন কদর বেড়েছে। তো সেগুলো সবকিছুই কিন্তু গাছ থেকে পাওয়া যাচ্ছে। আর কি অন্যান্য জিনিসের মধ্যে মেনলি রয়েছে ওষুধ। আমরা ওষুধ তৈরি যে সমস্ত গাছগুলো থেকে ওষুধ পাওয়া যায়, সে সমস্ত গাছগুলোকে বলা হয় কি? মেডিসিনাল প্ল্যান্ট। মেডিসিনাল প্ল্যান্ট বা ঔষধি গাছ। আমি এই কারণে ইংলিশ টার্মগুলোকে উচ্চারণ করছি, যাতে করে বেঙ্গলি মিডিয়ামের যে ধরো তোমাদের ইংলিশ ভার্সনের যারা স্টুডেন্ট রয়েছে, তাদেরও এটা কিন্তু দেখতে অনেকটা সুবিধা হবে। সেই জন্য এদের কিছু কিছু ইংলিশ টার্ম আমি কিন্তু ইউজ করছি। ঠিক আছে, তো ঔষধি গাছ বা মেডিসিনাল প্ল্যান্টের মধ্যে খুব মানে পরিচিত একটা ঔষধি গাছ হচ্ছে তুলসী। এটা আমাদের বাড়িতে কিন্তু মোটামুটি কম বেশি সবার বাড়িতেই আছে। আর এটা কি কাজে লাগে সেটাও আমরা মোটামুটি কম বেশি সবাই জানি। কি কাজে লাগে বলতো? এটা তুলসীর প্রধান কাজ হচ্ছে এটা আমাদের ঠান্ডা লাগাটা অনেকটা কম করে।
আমাদের যে ঠান্ডা লাগার টেন্ডেন্সি সেটা অনেকটা কমিয়ে দেয়। তাছাড়া আর কি কি মেডিসিনাল প্ল্যান্ট আমরা জানি না, কুইনাইন, রেসারপিন, এই যে ওষুধগুলো এগুলো কিন্তু কিছু কিছু গাছ থেকে পাওয়া যায়। রেসারপিন পাওয়া যায় কোন গাছ থেকে? সর্পগন্ধা গাছ থেকে। কুইনাইন পাওয়া যায় কোন গাছ থেকে? সিনকোনা গাছ থেকে। ঠিক আছে, এই জিনিসগুলো পরে তোমাদের প্রশ্নোত্তরে আমি সবাইকে আবার জানতে চাইবো বা বলেও দেবো। তো এখন যেটা বলি, তাছাড়া আর কি অন্যান্য জিনিস, রং, বিভিন্ন যে পেন্ট গুলো সেগুলো কিন্তু গাছের বিভিন্ন থেকেই আসছে। তাছাড়া কি রবার, গদের আঠা বা রজন, সেগুলো কিন্তু গাছ থেকে। রজনটা কি জিনিস এবার তাহলে জানতে হবে। রজনটা কিছুই না, গাছের ছাল থেকে এক ধরনের তরল দুধের মতো, এক ধরনের তরুক্ষীর বলা হয় ওটাকে আর কি, তো তরল দুধের মতো অংশ বেরোতে থাকে। ঠিক আছে, তাকে বলা হয় রজন। ঠিক আছে, এরপর বলছে মানুষ ছাড়া অন্যান্য প্রাণীরা কিভাবে গাছের উপর নির্ভরশীল। তারাও তাই একইভাবে খাবারের জন্য নির্ভরশীল, আর বসবাসের জন্য নির্ভরশীল, আর অন্যান্য প্রয়োজনটা সেটা পরে বলছি। খাবারের জন্য তাই মানুষ ছাড়া তো অন্যান্য প্রাণী, যদি আমি বলি একটা প্রজাপতি, একটা কাক, একটা হরিণ, তারা কি নিজেদের খাবার নিজেরা তৈরি করতে পারে? না, পারে না। তারাও কিন্তু প্রত্যেকে গাছের উপরে নির্ভরশীল। ঠিক আছে, হরিণ কি খায়? হরিণ খায় ঘাস পাতা, গাছের কচি পাতা, ঘাস পাতা, এগুলো কিন্তু হরিণের খাদ্য। আচ্ছা, তাছাড়া কি এই যে টিয়া পাখি, কাঠবেড়ালি, এরা কি খায়? গাছে ফল খায়। শুয়োপোকা কি খায়? গাছের কচি পাতাগুলো খায়। শুয়োপোকা তোমরা প্রত্যেকে দেখতে পাবে, কম বেশি যাদের বাড়ি সজনে গাছ আছে, সজনে গাছটা একটা সিজনে গিয়ে দেখবে একদম শুয়োপোকায় ভর্তি হয়ে যায়। তাদের জন্য আমাদের গাছটা কেটেও ফেলতে হয় অনেক সময়। তো সেটা আর কিছুই না। শুয়োপোকা কিসের জন্য? শুয়োপোকায় গাছে দিয়ে গিয়ে তাদের বসবাসের স্থানটা নেয়, আবার গাছের যে কচি পাতাগুলো আছে সেগুলোকেও তারা খেয়ে তাদের জীবনযাপন করে। ঠিক আছে, এরপর বলছে বাসা বানানোর জন্য। বাসা বানানোর জন্য দেখো, কাঠবিড়ালি, বেজি পাখি গাছের কোঠরে বাসা বাঁধে। এরকম অনেক অনেক প্রাণী আছে যারা গাছের কোঠরে জীবনযাপন করে। তাছাড়া যে বাবুই পাখি, বাবুই পাখির বাসা দেখেছো তোমরা? নিশ্চয়ই অনেকে দেখেছো। বাবুই পাখির বাসা ভীষণ মানে একটা শিল্পের উদাহরণ। এত সুন্দর শৈল্পিক ভাবে ওরা বাসা বানায়, কিন্তু বানায় কি দিয়ে? বানায় কিন্তু সেই গাছের অংশ দিয়েই। ছোট ছোট গাছের ডালপালা, খড় কুটো, এই সমস্ত নিয়ে কিন্তু বাবুই পাখি ওদের বাসাটা বানায়। ঠিক আছে, আর কি পিঁপড়েও তাই গাছের পাতাতেই বাসা বাঁধে, টিয়া পাখিও তাই গাছের কোঠরেই বাসা বাঁধে। ঠিক আছে, এরপর বলছে অন্যান্য প্রয়োজনে কি কি কাজে লাগে না। প্রজাপতি, মথ, এরা গাছের পাতাতে ডিম পাড়ছে। বাঁদর, শিম্পাঞ্জি, বাঁদর দেখেছো? বাঁদরের যদি কখনো ছবি দেখো তখন দেখবে বাঁদর কিন্তু গাছের ডালের মধ্যে কিন্তু উল্টো দিকে ঝুলে ঝুলে তাদের মানে দিন কাটায়। ঠিক আছে, তাদেরকে আশ্রয় করতে হচ্ছে কি গাছের ডাল। ঠিক আছে, আত্মরক্ষার জন্য, আত্মরক্ষা কি গিরগিটি, মথ, কাঠি পোকা, এরা প্রত্যেকে বিভিন্ন অঙ্গের, গাছের বিভিন্ন অঙ্গের আকার ও রং অনুসরণ করে শিকারী প্রাণীর হাত থেকে রক্ষা পায়। মানে গিরগিটি দেখবে বলে যে গিরগিটি রং পাল্টায়। কিসের রংটা নেয়? ওরা কিন্তু গাছের বিভিন্ন ফুল ফল এই সমস্ত রংগুলোই কিন্তু নেয়, দিয়ে কি করে যারা শিকারী তাদের হাত থেকে নিজেদের আত্মরক্ষার কাজে ব্যবহার করে। ঠিক আছে, এরপর বলছে খাবারের জন্য আমরা ও অন্যান্য প্রাণীরা গাছের উপর নির্ভর করি 100 বার। দেখো, আমরা সচরাচর জানি যে 3 ধরনের মানে খাদ্যের জাল, যেটা বলি খাদ্যের শৃঙ্খল, 3 ধরনের হয়। একটা হচ্ছে তৃণভোজী, একটা মাংসাশী, আর একটা হচ্ছে সর্বভুক। ঠিক আছে, তৃণভোজী কথাটার মানে কি? মানে যারা ঘাস পাতা, মানে মেনলি গাছের অংশ খেয়ে বেঁচে থাকে। ঠিক আছে, সেরকম প্রাণী নাম বলো হরিণ। ঠিক আছে, হরিণ, ছাগল, এরা কিন্তু গাছের ওই ঘাস পাতা খেয়ে বেঁচে থাকে। এরপর কি বলছি? মাংসাশী। মাংসাশী মানে কি? যারা মাংস খেয়ে বেঁচে থাকে, মানে সহজ ভাষায় যারা মাংস খেয়ে বেঁচে থাকে। তো মাংস বলতে কি, আমরা মাংসাশী নয়, আমরা হচ্ছে সর্বভুক। যাই হোক, মাংসাশী যারা বাঘটা, ওরা কি খায় না এই ছাগল খাচ্ছে বা হরিণ খাচ্ছে। তো ছাগল, হরিণ এগুলোকে যখন খাচ্ছে তখন আমরা সাদা চোখে কি বুঝি? যে ওরা কিন্তু কোনো রকম গাছপালার সঙ্গে রিলেটেড নয়। ওরা তো ওরা তো প্রাণী খাচ্ছে, ওরা কি করে গাছপালার সঙ্গে রিলেটেড হবে? কিন্তু দেখো, আর এটা বলে রাখি, আর সর্বভুক মানে যারা তৃণভোজ, মানে গাছ পাতাও খায়, আবার মাংসাশী মানে মাংসও খায়। আমরা মানুষ
মানুষ হচ্ছি সেরকম ধরনের প্রাণী। মানে আমরা দেখো ঘাস পাতা শাক টাকও খাই, আবার মাংসও খাই, চিকেন মাটন তো খাই, ঠিক আছে। তো এবার আমি এদের সঙ্গে রিলেশনটা বলি গাছের সঙ্গে। যারা সরাসরি একদম গাছের ঘাস পাতা খাচ্ছে, তো তারা তো বোঝাই যাচ্ছে এরা গাছের উপর খাবারের জন্য নির্ভরশীল। কিন্তু যারা মাংসাশী, তারা দেখো যে প্রাণীগুলোকে খাচ্ছে, মানে হরিণ ছাগল এদের তো খাচ্ছে, তো এদের শরীরে যে পুষ্টিটা সেটাও কিন্তু ওই গাছপালা থেকেই আসছে। দেয়ার নিউট্রিশন অবটেন ফ্রম দ্য প্ল্যান্ট, ইটস ট্রু। কেননা ওদের যে নিউট্রিশনটা, ওদের যে পুষ্টিটা সেটা তো আসছে ঘাস পাতা থেকে বেশ করে। তাহলে পরোক্ষভাবে প্রত্যক্ষভাবে না হলেও পরোক্ষভাবে কিন্তু ওরাও কিন্তু গাছপালার উপরেই নির্ভরশীল। আর দেখো আমরা তো সর্বভুক, আমরা এমনিতে গাছপালার থেকে সরাসরিও নিচ্ছি, আবার তো মানে পরোক্ষভাবেও মাংসাশী প্রাণীদের মতন পরোক্ষভাবেও গাছপালা থেকে আমরা আমাদের পুষ্টিটাকে নিয়ে নিচ্ছি। বোঝাতে পারলাম ব্যাপারটা? আচ্ছা, নেক্সট এখানে একটা খুব সুন্দর চার্ট করে দিয়েছে, দেখা যাক কি চার্টটা দিয়েছে। না, এই কিছু কিছু প্রাণীর নাম দিয়ে দিয়েছে এখানে। প্রাণীর নামগুলো, প্রাণীর নামের সঙ্গে গাছের কোন কোন অংশগুলো খায়। এ দেখো গরু, গরু কি নিচ্ছে, গরু কি খাচ্ছে, ঘাস খড় প্রভৃতি বিভিন্ন ধরনের শস্য জাতীয় উদ্ভিদের পাতা। ছাগল কি খাচ্ছে, ছাগল খাচ্ছে ঘাস ধান গম উচ্ছে বেগুন, মানে সমস্ত গাছের সমস্ত সবজি পাতা সেগুলো সবই কিন্তু খাচ্ছে। মুরগি কি নিচ্ছে, মুরগি চাল গম খুদ কুড়ো গাছের নরম পাতা ইত্যাদি নিচ্ছে। বাঁদর, বাঁদর বিভিন্ন ধরনের সবজি ফলের অংশ। আমাদের বাড়িতে তো প্রত্যেকের ছাদে মোটামুটি বাঁদর আসার অভিজ্ঞতা প্রত্যেকের আছে। তো আমরা দেখি বাঁদর এসে কি খায়, গাছের ফুল টুল থাকলে সেগুলো খেয়ে নেয়, ছোট ছোট কুঁড়ি থাকলে গোলাপের কুঁড়ি থাকলে খেয়ে নেয়। আমাদের যদি বেগুন আলু এই সমস্ত যদি ছাদে থাকলো তো সেগুলো তো পুরো সাবার ফিনিশ, এরকম জিনিসগুলো কিন্তু বাঁদরে খায়। তাহলে বোঝা গেল বাঁদরও কিন্তু না গাছের অংশ খেয়ে বেঁচে থাকে। এরপর বলছে কাঠবিড়ালি, কাঠবিড়ালিও তাই বিভিন্ন ধরনের ফল সবজি পেয়ারা শশা আতা বিভিন্ন ফল টলগুলো খাচ্ছে। টিয়া পাখিও তাই বিভিন্ন ধরনের ফল সবজি যেমন পাকা পেয়ারা আম কলা, যাদের বাড়িতে টিয়া পাখি আছে তারা প্রত্যেকেই জানো যে টিয়া পাখি কি খায়, ঠিক আছে। শামুক, শামুক কি করছে না, শামুকও তাই ঘাস সবুজ ঘাসের অগ্রভাগ পালং কপি প্রভৃতি বিভিন্ন উদ্ভিদের সবুজ পাতা অন্যান্য অংশ এই সমস্ত খাচ্ছে। পঙ্গপাল কি, ধান গম বাদাম কপি পালং। দেখবে পঙ্গপাল বলে না ধানের জমিতে বা জমিতে পঙ্গপালের উৎপাত হয়েছে, তার মানে কি পঙ্গপাল এক ধরনের পোকা। তারা কি করে ধান মানে খাবারের উদ্ভিদের যে শস্য অংশগুলো ফসল অংশগুলো কিন্তু খেয়ে নেয়, তারা নিজেদের কাজে ব্যবহার করে নেয়। সেই জন্য তারা এখান থেকেও বোঝা গেল যে পঙ্গপাল কিন্তু এই গাছের বিভিন্ন অংশগুলোই খায়, ঠিক আছে। এরপর বলছে এসো দেখি আমরা গাছের ওপর মানুষ কিভাবে নির্ভর করে। নিচের সারণীতে কিছু কিছু অংশ দেওয়া রয়েছে, সেগুলো মানে গাছের কোন কোন অংশগুলো আমরা খাবার হিসেবে বা আমাদের প্রয়োজনে ব্যবহার করি, ঠিক আছে, খাদ্য হিসেবে অ্যাজ আ ফুড, ঠিক আছে। দেখো এখানে বলে দিয়েছে গাজর, গাজরটা কি, আসলে গাজর আমরা মোটামুটি সবাই জানি গাজর হচ্ছে মূল। আদা, আদা কিন্তু আদা অনেকে মূল বলে কিন্তু ভুল করতে পারো, কিন্তু আদা কিন্তু মূল নয়, আদা হচ্ছে কাণ্ড। আম তো ফল প্রত্যেকেই জানি। সজনা, সজনাও তাই, সজনা গাছের আমরা কি কি ব্যবহার করি বলো, সজনের পাতা খাই, আচ্ছা শাক হিসেবে। সজনের ফুল আমরা খাই, সজনের ডাঁটা আমরা খাই। তাহলে সজনের পাতা ফুল ডাঁটা মানে ফল, এই তিনটেই আমরা কিন্তু ব্যবহার করছি। এরপর কুমড়ো কি, কুমড়ো গাছে মোটামুটি আমরা সবটাই ব্যবহার করি, কাণ্ড পাতা ফুল ফল বীজ সব ব্যবহার করি। কলারও কি, কলারও মোটামুটি তাই, কাণ্ড ফুল ফল আর পাতাও ব্যবহার করা হয়, খাবার হিসেবে ব্যবহার করা হয় না, কিন্তু পাতা কিন্তু কলা পাতা আমাদের অনেক কাজে লাগে, খাবার দিতে কাজে লাগে, অনেক কাজে লাগে, বিভিন্ন পূজা অর্চনায় কিন্তু কাজে লাগে। ভুট্টা কি, ভুট্টার তাই আমরা ভুট্টার বীজটা। পালং শাকের কি কাণ্ড আর পাতা। কলমি শাকের কি ডগার নরম অংশটা, আমরা যেটা খাই সেটা হচ্ছে ডগার নরম অংশ, পিছন থেকে মোটা অংশটা কিন্তু আমরা ফেলে দিই। চালতাটা হচ্ছে অ্যাকচুয়ালি ফুল, ফুলের রসালো অংশ। এরপর বলছে থাকবার জায়গা বা বাসা তৈরির জন্য প্রাণীরা যেভাবে গাছের উপর নির্ভর করে। দেখো এখানে কতগুলো ছবি দিয়ে দিয়েছে, যে একটা বাবুই পাখির বাসা, খুব সুন্দর দেখতে পাচ্ছ বাবুই পাখির বাসা, যারা দেখেছো তারা তো ভালো কথাই, যারা দেখোনি তারা এখানে দেখে নাও, এইটা হচ্ছে বাবুই পাখির বাসা। আচ্ছা এরপর দিয়েছে দেখো এটা হচ্ছে বাদুর, বাদুর কিভাবে ঝুলে থাকে,
সেটাও গাছ, তাহলে গাছের মধ্যেই কিন্তু সে বেস করে বেঁচে আছে, গাছটাই তাদের ভরসা করে সে তার নিরাপত্তার জন্য আশ্রয় হিসেবে খুঁজে নিয়েছে। আর এই যে দেখো কাঠবিড়ালি কেমন গাছের কোঠর থেকে দেখা যাচ্ছে। তো এছাড়াও এই যে বলেছে কেবলমাত্র পাখি নয়, কাঠবিড়ালি, মাকড়সা, পিঁপড়ের মতো প্রাণীরাও কিন্তু গাছের মধ্যেই এরা থাকে। ঠিক আছে, এরপর বলে এখানে দেখো খুব সুন্দর একটা টেবিল করে দেওয়া রয়েছে না, চড়ুই, শালিক, এরা প্রথম থেকে 1 নম্বর বলি কোন প্রাণী এখানে রয়েছে, কোন প্রাণীর আন্ডারে রয়েছে। প্রথমে চড়ুই আর শালিক, এরা গাছের কোন অংশে থাকে, ডালপালা আছে এমন কোনো গাছে, সেটা আমরা প্রত্যেকেই মোটামুটি কম বেশি জানি। লাল পিঁপড়ে যে কোনো চওড়া গোল পাতাওয়ালা গাছ। এগুলো দেখো, এগুলো কিন্তু খুব সুন্দর জানার বিষয়, এগুলো কিন্তু তোমরা আগে হয়তো জানতে না, কিন্তু এই 4টা পড়ার পরে কিন্তু তোমরা জানতে পারবে। এরপর বলছে কাঠবিড়ালি গুড়িযুক্ত গাছে, কাঠবিড়ালিও গুড়িযুক্ত গাছে কিন্তু বেশি, মানে যাতে যাতায়াত করার তাদের সুবিধা হয়। বাবুই পাখি তাই বড় গাছের ডালে, শকুন বড় গাছের ডালে। এরা ডাল মানে একটু বড় গাছে দেখবে, একটা বলে না একটা বড় গাছ শুধু গাছ নয়, সে হাজার হাজার প্রাণীর আশ্রয়। কেন বলে? ঠিক এই কারণেই বলে, একটা গাছে সে একটা বড় গাছ যে কত পরিমাণ আমাদের অক্সিজেন দেয় তার কোনো তুলনা হয় না। একটা বড় গাছ যে কত প্রাণীর আশ্রয়, হয়তো একটা বড় বট গাছ, সেখান থেকে ফলটা আমরা খাচ্ছি না, কিন্তু তবুও তার যে আমাদের প্রকৃতিতে কত কন্ট্রিবিউশন, এইগুলো দেখলেই বোঝা যায় যে একটা গাছ হাজার হাজার প্রাণীর আশ্রয়। সেগুলো আমরা হয় চোখে দেখতে পাচ্ছি, কোনোটা দেখার চেষ্টা করছি, কোনোটা দেখার চেষ্টা করছি না। সেই জন্যই বলা হয় গাছ একটা গাছকে কাটার আগে অন্তত 10 বার ভাবুন, তারপরে সেই গাছটা কাটবেন। কেননা সেই গাছটাকে কেটে ফেললে হয়তো অনেক অসংখ্য প্রাণী হয়তো তাদের বাসস্থান হারা হয়ে যাবে। তাহলে ছোট্ট বন্ধুরা, এটা নিশ্চয়ই তোমরা সবাই বুঝতে পারছো। এছাড়া দেখো আমরা আবার টপিকে ফিরে আসি, গাছের কে কিভাবে বাসা তৈরি করছে সেটাও এখানে খুব সুন্দর দেওয়া রয়েছে। এরপর বলছে কাক, কাক কি করছে, কাক কিভাবে উদ্ভিদে বাসা, ডালপালা আছে এমন গাছে। বেশিরভাগই কিন্তু দেখো ডালপালা আছে বড় গাছে বাসা বাঁধাচ্ছে। তাহলে নিশ্চয়ই বোঝাতে পারলাম যে কেন আমরা গাছ লাগান প্রাণ বাঁচান, কেন এই কথাটার কি মূল্য। এই কারণে এই গাছগুলোকে আমরা যে কোনো গাছকে কেটে ফেলার আগে 10 বার ভাববো। এটা আমরা আমার তরফ থেকে প্রত্যেক বন্ধুকে রিকোয়েস্ট, যেন আমরা আমাদের বন্ধুদেরকে প্রত্যেকের কাছে এই বার্তাটা ছড়িয়ে দিতে পারি, যাতে গাছ আমরা প্রত্যেকে লাগাই, গাছ কেটে ফেলা আমরা যেন বন্ধ করি। নেক্সট, এরপর বলছে আমরা বাড়িঘর তৈরির জন্য যেভাবে গাছেদের উপর নির্ভর করি, সেটা আগেই বললাম না। বাড়িঘর তৈরির জন্য আমরা কিভাবে নির্ভর করছি, দেখো গাছ, আমাদের যে বাড়িঘরের সরঞ্জাম, আমাদের যে কাঁচা মালগুলো, সেগুলো কিন্তু এই গাছ থেকেই আসছে। বাঁশ, বড় বড় কড়ি বর্গাগুলো, বা এই যে পাহাড়ি অঞ্চলে দেখো দেওয়া রয়েছে, যেটা আগে বলছিলাম, পাহাড়ি অঞ্চলে না যেখানে বেশি ভূমিকম্প হয় সেরকম অঞ্চলে কিন্তু কাঠ দিয়ে বাড়িঘর তৈরি করার রীতি। ঠিক আছে, আগেকার দিনে বাড়িঘর তৈরি করার সময় ছাদের কড়ি বর্গা দিয়ে, যেটা কড়ি বর্গাটা সেটাও কিন্তু কাঠ দিয়ে তৈরি হতো। ঠিক আছে, এছাড়া আছে চেয়ার, টেবিল, শৌখিন জিনিসপত্র, সেই সমস্ত গাছের কাঠ দিয়ে তো তৈরি হচ্ছে। এরপর বলছে আমাদের রোজকার জীবনে বাড়িঘর তৈরি করতে বা প্রতিদিন ব্যবহার করা হয় এমন জিনিসের জন্য কোন কোন ক্ষেত্রে গাছের বিভিন্ন অংশ ব্যবহার করা হয়। গুড়ি, গাছের গুড়ি দেখো, সেগুন কাঠ, সেগুন গাছ যেটা, সেগুন গাছের গুড়িটাকে আমরা ব্যবহার করি। আমরা সবাই জানি সেগুন কাঠের আসবাবপত্র ভীষণ বিখ্যাত, তাই তো। পাতা, তাল পাতা, আমরা কিন্তু হাত পাখার জন্য তাল পাতাটাকে ব্যবহার করি, সেটা একটা গাছের পাতা, তাল গাছের পাতা। ঠিক আছে, ফল, পেয়ারা গাছের ফলটা আমরা খাবার হিসেবে ব্যবহার করছি। জবা ফুল, এটা একটা গাছের ফুল, সেটা আমরা পুজোর কাজে ব্যবহার করছি। ঠিক আছে, এরপর বলছে জামা কাপড় তৈরির জন্য আমরা কিভাবে গাছের উপর নির্ভরশীল হচ্ছি। দেখো আমরা যে প্রথমে আসি তুলোর কথা। ঠিক আছে, তুলো থেকে আমরা জানি তুলো মানে কি, কটন, তুলোর ইংরেজি কথা কি কটন, তাই তো। তো তুলোর জামা কাপড় আমরা পরি প্রধানত। এখনকার দিনে অনেক কারখানায় তৈরি অনেক কৃত্রিম তন্তু এসেছে, কিন্তু প্রধানত যেটা আগেকার দিনেও ছিল বা এখনো যেটা চল সব থেকে বেশি, যেটা বাজারে দামও সব থেকে বেশি, সেটা হচ্ছে অরিজিনাল তুলোর জিনিস। ঠিক আছে, তুলোটা কি, তুলো একটা গাছ। ঠিক আছে, তুলো গাছ থেকে আমরা তুলো পাচ্ছি। তাহলে তোমরা সচরাচর একটা কাপড়ের টুকরো নিয়ে দেখবে। ঠিক আছে, একটা কাপড়, আমরা যে জামা কাপড় পরি
সেখান থেকে বুঝতে পারবে একটা একটা করে তার যে কাটা অংশটা থাকে সেখানে হাত দিলেই তুমি দেখতে পাবে একটা একটা করে সুতো বেরিয়ে রয়েছে। একটা সুতো যদি তুলে নাও তাহলে বোঝা গেল কাপড়টা হচ্ছে কি দিয়ে, সুতো দিয়ে। সুতো সেলাই করে করে কাপড় বোঝা যাচ্ছে, তাহলে ওই একটা সুতো বের করলে কিন্তু ওটা পাওয়া যাচ্ছে। এরপর ওই একটা সুতোকে আবার ভালোভাবে লক্ষ্য করবে, দেখবে ওই একটা সুতোর মধ্যেও কিন্তু অনেকগুলো সরু 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 রোয়ার মত মানে সরু সরু লম্বা লম্বা অংশ রয়েছে। তো সেগুলোকে কি বলছে, সেগুলোকে বলছে তন্তু। ঠিক আছে, সেগুলোকে বলা হচ্ছে তন্তু বা ইংরেজিতে তাকে বলা হয় ফাইবার। ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা বোঝা গেল যে ওই যে সুতোর চেয়েও সরু সরু অংশ, একটা সুতোর মধ্যে যে সরু সরু অংশগুলো রয়েছে, আমরা যেটা সুতো দেখলেই বুঝতে পারছি, সুতোটাকে যদি আমরা আর একটু ঘষা দিই তাহলে বুঝতে পারবো, সেই অংশটাকে বলা হচ্ছে তন্তু। তাহলে প্রথমে থাকছে তুলো থেকে পাওয়া যাচ্ছে, তুলো থেকে যেটা আসছে সেটা হচ্ছে তন্তু। তন্তুর থেকে এটা এটা তোমাদের একদম উল্টো দিকেটা বলে দিয়েছে, তন্তু থেকে সেখান থেকে রিল করে আসছে সুতো, সুতো থেকে সেগুলো পরপর সেলাই করে আসছে, সেখানে হচ্ছে কাপড়। বুঝতে পারলাম? এছাড়া তাহলে আমাদের তুলো রয়েছে। এবার আসি পাটের কথা, এবার জুটের, যেটা জুট বলছিলাম, তো জুটটাও কি পাট গাছ থেকে আসা এক ধরনের তন্তু, প্রধানত তন্তু, সেটা তুলোর তন্তু হতে পারে, পাটের তন্তু হতে পারে। তো পাট গাছের যে জিনিসপত্র সেগুলোকে বলা হয় জুট মেটেরিয়াল, বা জুটের যে জামা কাপড় আমরা পাই, বা একটু আগে যেটা বললাম যে আমরা জুটের বিভিন্ন এখন হ্যান্ডমেড জুয়েলারি, বিভিন্ন ঘর সাজানোর খুব সুন্দর সুন্দর জুটের জিনিস, পুতুল, এই সমস্ত কিন্তু আমরা পাট গাছ থেকে পাচ্ছি। এই দেখো এখানে একটা সেটাও চার্ট করে দেওয়া রয়েছে। কার্পাস, যে উদ্ভিদটার নাম হচ্ছে কার্পাস। ঠিক আছে, তাহলে কার্পাস গাছ থেকে আমরা কি পাচ্ছি, কোন অংশটা ব্যবহার করা হয়, বীজের আবরণের অবস্থিত রোম। এটা দিয়ে কি কিভাবে কাজে লাগছে, বালিশ, তোষক, কার্পাস তুলো দিয়ে আমাদের মানে যে বালিশ, তোষক, এই যে সজ্জা পত্রগুলো আমাদের কিন্তু ভীষণ ভালো তৈরি হয়। বালিশ, তোষক তৈরিতে, কাগজ, জামা কাপড় তৈরিতে ব্যবহার করা হয়। ঠিক আছে, এটা হচ্ছে এখন কি কাজে লাগে, আগে কি কাজে লাগতো, বালিশ, তোষক একই কাজেই লাগতো। শিমুল তুলো, শিমুলটাও কি, শিমুলের যে তুলো, শিমুলের তুলোতেও কি হচ্ছে বীজে, এটাও তাই বীজের আবরণে অবস্থিত রোম। ঠিক আছে, এটা দিয়ে বালিশ, তোষক, গদি, কৃত্রিম তন্তু তৈরিতে ব্যবহার করা হয়, আগেও সেই ধরনের কাজেই লাগানো হতো। পাট, পাটের কি, কাণ্ডের তন্তু। পাটটা হচ্ছে কাণ্ডের তন্তু, মানে যে পাট গাছের যে কাণ্ডটা সেখান থেকে তন্তুটা পাওয়া যাচ্ছে। দড়ি, বস্তা, শৌখিন ব্যাগ, কার্পেট, আসন, এই সমস্ত কাজে কিন্তু ব্যবহৃত হচ্ছে। আর আগে কি করা হতো, পাপোশ, দড়ি, খসখস তৈরিতে লাগতো। খসখসটা কি বলতো, সেই আগেকার দিনে জানলায় দেওয়া হতো, মানে এখন আমরা এসিতে দেখবে, মানে এসির কাজটাই খসখসে আগে করতো আর কি, জানলার বাইরে দিয়ে ওগুলোতে জল ছেটানো হতো, তাতে করে ঘরের ভেতরটা ঠান্ডা থাকতো। আচ্ছা, এবার বলছেন নারকেলের কি, নারকেলের ছোবড়াটাও কিন্তু একটা তন্তু, সেটা কি কাজে লাগে, দড়ি, পাপোশ, কার্পেট ইত্যাদি ব্যবহৃত হয়। ঠিক আছে, আর আগে কি করতো, বস্ত্র শিল্পে ও কার্পেট তৈরির কাজে লাগানো হতো। আগে কিন্তু বস্ত্র শিল্পেও নারকেলের ছোবড়া ব্যবহার করা হতো, এখন তার ব্যবহারটা অনেকটা কমে গেছে। এবার যেটায় আসবো, এটা একটু নতুন জিনিস, সেটা হচ্ছে আমরা গাছের রাবার গাছ অনেকের বাড়িতে সাজানো থাকে, তাহলেও আমরা দেখতে পাবো যে, বা শাল গাছ যদি কেউ দেখে থাকো, তো সেই সমস্ত গাছের কাণ্ড থেকে এক ধরনের মানে একদম স্বচ্ছ দুধের মতো একটা আঠালো তরল কিন্তু বেরিয়ে আসতে থাকে। ঠিক আছে, তো সেই জিনিসটা কি জিনিস, সেটা হচ্ছে অ্যাকচুয়ালি সেই গাছগুলোর বর্জ্য পদার্থ, যাকে ইংরেজিতে বলা হয় ওয়েস্টেজ। ঠিক আছে, মানে কি, যেটা তার অপ্রয়োজনীয় জিনিস। তো সেই জিনিসটা আসলে কি, সেটাকে বলা হয় রজন। ঠিক আছে, তাহলে রাবার, শাল ইত্যাদি গাছ থেকে, গাছের কাণ্ডের ছাল থেকে এক ধরনের দুধের মতো তরল অংশ বেরিয়ে আসতে থাকে, তাকে বলা হয় যে রজন। এবার দেখো, শাল গাছের যে অংশটা বেরিয়ে আসছে তাকে বলা হচ্ছে গদের আঠা। ঠিক আছে, আঠা আঠা চটচটে থাকে, ওকে বলা হয় গদ। শাল গাছের কাণ্ড থেকে যে উপক্ষারটা পাওয়া যাচ্ছে তাকে বলা হচ্ছে কিন্তু গদ। ঠিক আছে, এটা কি কাজে লাগছে না, এটা আমাদের বই বাঁধাই করতে এই গদের আঠা কাজে লাগে। আর আঠাও আমরা পাই গাছ থেকে, অন্যান্য আঠাও কিন্তু আমরা গাছ থেকেই পাই। কিভাবে বলছি, যদিও এখন অনেক ক্ষেত্রে এই কাজের জন্য কৃত্রিম ভাবে আঠা তৈরি
তৈরি করা হচ্ছে। হ্যাঁ অবশ্যই এখন আর শুধুমাত্র গাছের উপর নির্ভর করে থাকা হচ্ছে না, এখন অনেকটা রাসায়নিক ভাবে অনেক রকম আঠা তৈরি করা হচ্ছে। যেমন আমরা আমাদের সাধারণত নিত্যদিনের যে আঠাগুলো সেগুলো কিন্তু কোনোটাই ওই উপক্ষার জাতীয় আঠা নয়, ঠিক আছে। এবার কি বলছে, যেটা আমি একটু আগে বললাম, দেখো এই যে রজন, যে আমাদের কাঠ পালিশ করার জন্য যে রজন আসে সেটা পাইন বা শাল গাছের মতো গাছ থেকে পাওয়া যাচ্ছে, ঠিক আছে। তাহলে যেটা বললাম যে এগুলো আসলে কি, এগুলো হচ্ছে গাছটার এক ধরনের বর্জ্য পদার্থ বলে সেটা গাছ থেকে বেরিয়ে চলে আসছে। রাবার গাছ থেকে এরকম যে পদার্থটা পাওয়া যাচ্ছে তাকে বলা হচ্ছে কি রাবার, ঠিক আছে। এই যে রাবার গাছ থেকে যা পাওয়া যায় তাকে বলা হচ্ছে রাবার। এই রাবার দিয়ে কি কি কাজে লাগে, আমরা আমাদের যে ইরেজার বা রাবার ব্যবহার করি পেন্সিলের লেখা মুছতে, সেটাও কিন্তু এই রাবার গাছের আঠা থেকেই প্রাপ্ত, ঠিক আছে। এছাড়া আমরা যে আগেকার দিনেও করা হতো, এখন একটু তার পরিবর্তন এনেছে, আমাদের যে গাড়ির বিভিন্ন টায়ার গুলো বা গরুর গাড়ির চাকার যে উপরে বেরি পরানো হতো সেগুলো কিন্তু ওই প্রাকৃতিক রাবার দিয়ে আগে বানানো। প্রাকৃতিক রাবার মানে যেগুলো হচ্ছে গাছ থেকে পাওয়া যাচ্ছে, অবটেন ফ্রম প্ল্যান্ট, ঠিক আছে। তো সেই রাবার গুলোই আগে কিন্তু ব্যবহার করা হতো এই আমাদের বিভিন্ন গাড়ির টায়ারের জন্য, কিন্তু এখনকার দিনে আর প্রাকৃতিক রাবার ব্যবহার করা হচ্ছে না, এখন কৃত্রিম রাবার দিয়ে এই গাড়ির টায়ার গুলো তৈরি করা হচ্ছে, ঠিক আছে। এরপর বলছে এই যে গাছের বর্জ্য পদার্থের মধ্যে একটা কি বললাম তাহলে, না একটা হলো ওই উপক্ষার গুলো বা ওই যে গদ রাবার, এগুলো এখন গাছের বর্জ্য পদার্থ। সেরকম আর কিছু বর্জ্য পদার্থ কি তোমাদের জানা আছে? হ্যাঁ দেখো এখানে দেওয়া রয়েছে এই যে কুইনাইন। আমরা কুইনাইনের নাম মোটামুটি জানি বা শুনেছি এতক্ষণ পরে, সেটা হচ্ছে ম্যালেরিয়া রোগের ওষুধ। সেটা পাওয়া যাচ্ছে কোথা থেকে, সিনকোনা নামক এক ধরনের ঔষধি গাছ থেকে। তো এই কুইনাইনও কিন্তু ওই সিনকোনা গাছের বর্জ্য পদার্থ, কিন্তু সেটা আমাদের জন্য, সেটা আমাদের কাছে অনেকটা ফলপ্রদ, কারণ আমাদের বিভিন্ন রোগ সারবার জন্য সেটা ব্যবহার করা হচ্ছে, কিন্তু সেই গাছের জন্য সেটা কিন্তু বর্জ্য পদার্থ ছিল। এছাড়া কি সর্পগন্ধা, তুলসী, বাসকের মতো নানা গাছ রয়েছে যাদের প্রয়োজনীয়তা আমি বলেছি। সর্পগন্ধা গাছ থেকে রেশার পিন পাওয়া যায়, তুলসী গাছ বা বাসক গাছও তাই ঠান্ডা লাগার কাজে আমাদের ভীষণ ভালো কাজ দেয়, ঠান্ডা লাগার ওষুধ হিসেবে। রেশার পিন যেটা, সেটা উচ্চ আমাদের যে ব্লাড প্রেশার সেটা আমাদের কমাতে কাজে লাগে, ঠিক আছে। এই তাদের ঔষধি গুণগুলো রয়েছে। এরপর বলছে অক্সিজেন তো গাছই দেয়, ঠিক আছে। হ্যাঁ অবশ্যই অক্সিজেন তো গাছই দেবে, কেননা সালোক সংশ্লেষ প্রক্রিয়া তো গাছই করতে পারে। সালোক সংশ্লেষ প্রক্রিয়া কিভাবে করেছে সেটাও বললাম। তাহলে সালোক সংশ্লেষ প্রক্রিয়া তো নিল তো কার্বন ডাই অক্সাইড, আর কি নিল জল, আর কি নিল খনিজ পদার্থ মাটির তলা থেকে। এবার দিচ্ছেটা কি, আমাদের প্রকৃতিকে দিচ্ছে বা আমাদের অন্যান্য প্রাণীদের গাছ দিচ্ছে কি না, খাবার তো দিচ্ছেই যেটা আগে জানি, আমাদের তার সঙ্গে দিচ্ছে অক্সিজেন। আমাদের জন্য যা দূষিত সেটা গাছ নিজে হরণ করে নিচ্ছে, নিজের শরীরে নিয়ে নিচ্ছে, সেটা কাজে লাগিয়ে সে আমাদের জন্য যেটা প্রয়োজন, যেটা অক্সিজেন, সেটা আমাদেরকে বিপুল পরিমাণে সাপ্লাই দিচ্ছে, ঠিক আছে। তাহলে এই কার্বন ডাই অক্সাইড আর অক্সিজেনের ভারসাম্যটা সবসময় কিন্তু একমাত্র গাছই রক্ষা করছে, তাছাড়া কিন্তু আর এই ভারসাম্য রক্ষা করার ক্ষমতা কিন্তু আর কারণ নেই, কেননা নিজের খাবার নিজে তৈরি করতে পারে একমাত্র গাছ, এবং তার জন্য প্রয়োজন কার্বন ডাই অক্সাইড একমাত্র গাছের, ঠিক আছে। এখানে দেখো এবার ওই যেগুলো বললাম সেগুলো একটা খুব সুন্দর চার্ট করে দেওয়া রয়েছে। কাঠ পালিশ করার জন্য পাইন গাছ বা শাল গাছের রজন আমরা পাই, পেন্সিল মোছার রাবারের জন্য রাবার গাছ থেকে রাবার পাই, যেটা কোন কোন অংশের গাছের কোন অংশ সেটাও দিয়েছে, কাণ্ডের ত্বকের নিচের অংশ, এটাও তাই কাণ্ডের ত্বকের নিচের অংশ। ম্যালেরিয়া কুইনাইন যেটা সিনকোনা গাছ থেকে পাচ্ছি, কাণ্ডের ছাল থেকে সেটা পাওয়া যাচ্ছে। রান্নার উপকরণ যে হিং, সেটা আমাদের রান্নার স্বাদ বাড়ায় নিশ্চয়ই জানি, সেটা হিং গাছ থেকে পাওয়া যাচ্ছে, হিং গাছের কাণ্ড থেকে পাওয়া যাচ্ছে, ঠিক আছে। তাহলে আমাদের এতক্ষণ কি পড়লাম সেটা একবার আমাদের সার সংক্ষেপটা জেনে নিতে হবে। আশা করি তোমরা প্রত্যেকেই পড়াটা বুঝেছো বা আমি বোঝাতে হয়তো পেরেছি। তো দেখা যাক কি পড়লাম বা কি পড়ালাম। আমাদের চারপাশে থাকা বিভিন্ন জড় ও সজীব উপাদান নিয়েই গড়ে ওঠে আমাদের পরিবেশ। অবশ্যই আমরা যে শুধু জড় উপাদানগুলোকে, সজীব উপাদানগুলোকেই ধরবো তাও নয়, আমাদের পাশে যে ইট কাঠ পাথর থাকে সেগুলো আমাদের পরিবেশের একটি অবিচ্ছেদ্য কিন্তু অংশ। আচ্ছা তাহলে 1 নম্বর কি বললাম, 1 নম্বর গেল এইটা।
2 নম্বর কি বলেছে, সজীব উপাদান 2 ধরনের জীবকুল নিয়ে গঠিত, উদ্ভিদ ও প্রাণী। অবশ্যই, যেটা আগেও বললাম, উদ্ভিদেরা নিজের খাবার নিজে তৈরি করতে পারে, প্রাণীরা নিজেদের খাদ্য নিজেরা তৈরি করতে পারে না। যদি কেউ পারে আমাকে জানিও সেটা কমেন্ট বক্সে। তো প্রাণীরা খাদ্য, বাসস্থান ও শ্বাসবায়ুর জন্য উদ্ভিদের উপর প্রত্যক্ষ বা পরোক্ষভাবে নির্ভর করে থাকে, সেটা আমরা শুনলাম, জানলাম। অন্যান্য প্রাণীদের তুলনায় মানুষ একটু বেশি উদ্ভিদের উপর নির্ভর করে থাকে। মানুষ খাদ্য, বাসস্থান, শ্বাসবায়ু, পাশাপাশি বাড়ি বানানো, পোশাক পরিচ্ছদ এবং ওষুধ তৈরির জন্য গাছের উপর নির্ভরশীল হয়ে থাকে। মানুষ তো সব থেকে, যেহেতু মানুষ কি এখন সমাজের উচ্চ শ্রেণীর প্রাণী, তাই তো, তো আর মানুষই কিন্তু সব থেকে বেশি সুবিধা ভোগ করে, পরিবেশের থেকে সব থেকে বেশি সুবিধা বেশি ভোগ করে কিন্তু মানুষ অন্যান্য প্রাণীদের তুলনায়। তো এবার আমি তোমাদের কিছু তাহলে প্রশ্ন করি, দেখা যাক। শূন্যস্থান। বাড়ির ইলেকট্রিক লাইন ঠিক করে দেয় কে? না, ইলেকট্রিক মিস্ত্রি। 2 নম্বর, নেক্সট। ডিম, দুধ, মাংস আমরা ড্যাশদের থেকে পাই, প্রাণীদের থেকে পাই। আদার যে অংশ আমরা খাই তা হলো কাণ্ড। মনে থাকে যেন, আদাটা কেউ যেন মূল বলে ভুল করো না, ঠিক আছে। নেক্সট। পাখিরা বাসা বানানোর উপকরণ জোগাড় করে গাছেদের থেকে। পাহাড়ি অঞ্চলে কাঠ দিয়েই কিন্তু বাড়ি বানানোর রীতি, কেননা পাহাড়ি অঞ্চলে ভূমিকম্প বেশি হয় বা পাহাড়ি অঞ্চলে ধস নামার কিন্তু চান্স থাকে, ঠিক আছে, এটা আগেও বলেছি। নেক্সট। আগেকার দিনে বাড়ির ছাদের পরিবর্গা তৈরি হতো কাঠ দিয়ে। এগুলো কিন্তু সমস্ত শূন্যস্থানগুলো নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো। পরিবর্গাগুলো তাহলে কি দিয়ে তৈরি হতো? কাঠ দিয়ে। জাহাজ বা গরুর গাড়ির চাকা তৈরিতে কাঠের ব্যবহার ছিল বহু দিনের, এটা আমরা আগেও দেখলাম। নেক্সট। সুতো তৈরি হয় তন্তু দিয়ে, যেটা আমি তীর চিহ্ন দিয়ে দিয়ে বোঝালাম যে তন্তু প্রথমে থাকে, তন্তুর পর সেগুলো পাকিয়ে সুতো তৈরি করা হয়, সুতো পাকিয়ে জামা কাপড় বা আমাদের প্রয়োজনীয় জিনিসগুলো তৈরি করা হয়। চটের বস্তা তৈরি হয় পাট তন্তু দিয়ে, ঠিক আছে। এখন পাটের বদলে কৃত্রিম তন্তু দিয়ে বস্তা তৈরি করা হচ্ছে, যেটা বলছি নাইলন টাইলন, যে বিভিন্ন কৃত্রিম ভাবে অনেক কিন্তু তন্তু ব্যবহার করা হচ্ছে, কারণ আমরা জানি যে এখন আস্তে আস্তে সমাজ উন্নত হচ্ছে, মানুষ এখন চাইছে কি যেগুলো মানে নতুন ভাবে কিছু তৈরি করার। তো যেগুলো পুরানো গাছ থেকে, যেগুলো আমি যদি বারবার গাছের জিনিসই ব্যবহার করতে থাকি, তাহলে গাছের সেই প্রয়োজনীয় জিনিসগুলো তো সম্ভার কমে যেতে থাকবে। তো মানুষকে চেষ্টা করতে হবে যাতে সেইটাকে রেখে তার পরিপূরক আরো নতুন যদি কিছু বানানো যায়। তো সেরকমই একটা জিনিস হলো কৃত্রিম তন্তু বা কৃত্রিম যে রাবার, সেগুলো কিন্তু সব মানুষ নিজেরা নিজেদের মস্তিষ্ক প্রসূত ভাবে তৈরি করেছে, ঠিক আছে। নেক্সট। আমরা কাগজ পেয়ে থাকি গাছ থেকে, এটা আমরা জানি, শুনেছি। বই বা খাতা বাঁধাই করতে কি লাগে? গদের আঠা, যেটা পাচ্ছি কোথা থেকে? পাচ্ছি আমরা শাল গাছ থেকে বা পাইন গাছ থেকে, ঠিক আছে। পালিশ করার জন্য প্রয়োজন হয় কি? রজন। পাইন বা শাল গাছ থেকে কি পাওয়া যাচ্ছে? এক্ষুনি বললাম, রজন। নেক্সট। রজন দেখতে অনেকটা কিরকম? গাঢ় হলুদ রঙের, ঠিক আছে। বট গাছের পাতা বা কচি ডাল ভাঙলে সাদা দুধের মতো যে চটচটে কি বেরিয়ে আসে? তরু ক্ষীর বেরিয়ে আসে। নেক্সট। রাবার গাছ থেকে যে তরু ক্ষীর বের হয় তার থেকে তৈরি হয় কি? রাবার। নেক্সট। ড্যাশ দিয়েই তৈরি করা হতো গাড়ির টায়ার আগেকার দিনে, প্রাকৃতিক রাবার দিয়ে, ঠিক আছে। বর্তমানে গাড়ির টায়ার তৈরি করতে ব্যবহার করা হয় ড্যাশ, কৃত্রিম টায়ার, এই কৃত্রিম রাবার, সরি। পেন্সিল দাগ মোছার ইরেজার তৈরি করা হয় প্রাকৃতিক রাবার দিয়ে, ঠিক আছে। নেক্সট। কাঠের সামগ্রীকে চকচকে করে তোলার জন্য কি করা হয়? পালিশ করা হয়, যেটা আমরা নিজেদের বাড়িতেও সবাই কিন্তু দেখেছি, কাঠের যে খাট বা আসবাবপত্রগুলো কিন্তু পালিশ করা হয়, তাই তো। আচ্ছা। নেক্সট। কুইনাইন হলো সিনকোনা গাছের এক ধরনের ড্যাশ বর্জ্য পদার্থ।
সর্পগন্ধা, তুলসী, বাসকের মতো নানা গাছ থেকে পাওয়া যায় নানা রকম ড্যাশ ওষুধ। পরিবেশে ড্যাশ গ্যাসের পরিমাণ বেড়ে গেলে নানা রকম সমস্যা হতে পারে। কার্বন ডাইঅক্সাইড, একটু আগেই বললাম যেটা, যে কার্বন ডাইঅক্সাইড একমাত্র প্রয়োজনীয় কিন্তু গাছেদের জন্য, আমাদের জন্য কিন্তু সেটা ক্ষতিকারক। তো তার পরিমাণ যদি বেড়ে যায় তাহলে আমাদের প্রত্যেকেরই নানা রকম সমস্যা দেখা দেবে। পরিবেশে ড্যাশ আর কার্বন ডাইঅক্সাইডের ভারসাম্য বজায় রাখাটা খুবই জরুরি। অক্সিজেন অবশ্যই। এরপর দেখো সঠিক উত্তরটি নির্বাচন করো। গাছের খাবার তৈরি করার সময় ব্যবহার করা হয় কি? অক্সিজেন, কার্বন ডাইঅক্সাইড, নাইট্রোজেন না হাইড্রোজেন? কোনটা? গাছের খাবার তৈরি করার সময় ব্যবহার করা হয় কার্বন ডাইঅক্সাইড। গাছ খাবার তৈরি করার সময় গাছেরা ত্যাগ করে অক্সিজেন। সজনে ডাঁটা হলো উদ্ভিদের ফল। গাজরের যে অংশ আমরা খাদ্য হিসেবে গ্রহণ করে থাকি তা হলো মূল। কুমড়ো গাছে যে অংশটি আমরা খাই না, কুমড়ো গাছে যে অংশটি আমরা খাই না তা হলো কচি কাণ্ড, ফুল, ফল, মূল। তোমরা বলো মূল, অবশ্যই মূল হবে। নেক্সট, আলু হলো উদ্ভিদের মূল, কাণ্ড, ফল, বীজ। আলু হলো উদ্ভিদের, তাহলে আলু হলো উদ্ভিদের কাণ্ড। কাণ্ড। গাছের কোটরে বসবাসকারী প্রাণীটি হলো বাবুই পাখি, বাদুড়, ঘাসফড়িং, কাঠবিড়ালি। গাছের পাতা মুড়ে বাসা তৈরি করে চড়ুই পাখি, লাল পিঁপড়ে, কাঠবিড়ালি, মাকড়সা। তাহলে গাছের পাতা মুড়ে বাসা তৈরি করে কোন প্রাণী? লাল পিঁপড়ে। গাছ থেকে যে জিনিসটা পাওয়া যায় না তা হলো ছানা। কোন জিনিসটি প্রাণীদের থেকে পাওয়া যায়? সুতো, সুতলির দড়ি, উল, চটের বস্তা। প্রাণীদের থেকে পাওয়া যাচ্ছে হচ্ছে উল। ঠিক আছে, নেক্সট, নিচের কোন গাছটি থেকে তন্তু পাওয়া যায় না? কোন গাছ থেকে তন্তু পাওয়া যায় না? কার্পাস, পাট, শন, তুত। তুত গাছ থেকে। ঠিক আছে, তুত গাছ থেকে কিন্তু রং পাওয়া যায়। আচ্ছা, গরম হাওয়ার জন্য ব্যবহার করা হয় হাত পাখা যে গাছ থেকে তৈরি করা হয় সেটা হলো নারকেল, খেজুর, তাল, শাল। তাল। খাবার পরিবেশন করার থালা ও বাটি কোন গাছের শুকনো পাতা সেলাই করা হয়? শাল পাতা। নিচের যে গাছটি গদের আঠা নিঃসরণ করে থাকে তা হলো বট। ওই গদের আঠা থেকে বাবলা, সরি, এটা হলো বাবলা গাছ। ঠিক আছে। গদ ব্যবহার করা হয় আসবাবপত্র পালিশ করতে, বই বাধাই করতে, গাড়ির টায়ার টিউব তৈরি করতে, কাঁচ পরিষ্কার করতে, বই বাধাই করতে। নেক্সট, কোন গাছ থেকে রজন পাওয়া যায়? পাইন। ঠিক আছে। কাঠের আসবাবপত্র পালিশ করার কাজে ব্যবহার করা হয় কাঠের রজন। ঠিক আছে। কুইনাইন সিনকোনা গাছের যে অংশ থেকে পাওয়া যায় তা হলো পরিণত ছাল। ঠিক আছে, কুইনাইন হচ্ছে সিনকোনা গাছের ছাল। যে গাছ থেকে ওষুধ পাওয়া যায় তাদেরকে বলা হয় ভেষজ উদ্ভিদ। নিচের কোন গাছটি থেকে ওষুধ উৎপাদন করা হয়? এখানে বাসক। ঠিক আছে, নেক্সট, আমরা শ্বাস নেবার সময় গ্রহণ করি অক্সিজেন। বাতাসে অক্সিজেনের যোগান দিয়ে থাকে গাছ। আমরা শ্বাস ছাড়ার সময় ত্যাগ করি কার্বন ডাইঅক্সাইড। নেক্সট, অতি সংক্ষিপ্ত, গরু দুধ উৎপাদনকারী একটি গবাদি পশুর নাম বলো? গরু। ঠিক আছে। নেক্সট, মাংস উৎপাদনকারী একটি পাখির নাম লেখো? মুরগি।
মানুষ অন্যান্য প্রাণীরা খাবারের জন্য প্রত্যক্ষ বা পরোক্ষভাবে কাদের উপর নির্ভর করে? গাছ। কোন দানা শস্য থেকে আটা পাওয়া যায়? গম। আমের ভোজ্য অংশ কোনটি? ফলের রসালো অংশ হচ্ছে আমের ভোজ্য অংশ। নেক্সট, কলমি শাকের কোন অংশ আমরা খাই? কলমি শাকের পাতা আর কাণ্ড আমরা খাই। সজনের কোন অংশ আমরা খাই? সজনের ফুল, ফল, পাতা আমরা খাই। কোন পাখি বাড়ির ঘুলঘুলিতে ও কড়িবর্গার বাসা বানায়? চড়ুই পাখি। শালিক পাখি কোথায় বাসা বাঁধে? শালিক পাখি বাসা বাঁধে গাছের ডালপালা আছে সেরকম গাছে। ঠিক আছে। কোন প্রাণী বাসা না বানিয়ে গাছের ডালে ঝুলে থাকে? বাদুড়। লাল পিঁপড়ে বা নালচে কোথায় বাসা বানায়? লাল পিঁপড়ে কোনো চওড়া গোল পাতাওয়ালা গাছে বাসা বানায়। কোথায় কাঠ দিয়ে বাড়ি বানাবার রীতি প্রচলিত আছে? পাহাড়ি অঞ্চলে বা যেখানে ভূমিকম্প বেশি হয়। কোটা বাড়ির ছাদে কড়িবর্গা কি দিয়ে বানানো হয়? শক্ত কাঠ দিয়ে বানানো হয়। বাড়ির বিভিন্ন ধরনের আসবাবপত্র তৈরিতে গাছের কোন অংশ ব্যবহার করা হয়? গাছের গুঁড়ির কাঠ ব্যবহার করা হয়। সুতোর সূক্ষ্ম নরম অংশগুলিকে কি বলা হয়? সুতোর সূক্ষ্ম নরম তন্তু বলা হয়। সুতির জামা কাপড় তৈরি করতে ব্যবহৃত তন্তু কোন গাছ থেকে পাওয়া যায়? কার্পাস গাছ থেকে পাওয়া যায়। দড়ি তৈরি হয় কি দিয়ে? দড়ি তৈরি হয় তন্তু দিয়ে। কোল্ড স্টোরে আলু রাখা হয় কিসের প্যাকেটে? চটের বস্তায়। চটের বস্তার মূল উপাদান কি? চটের বস্তার মূল উপাদান পাট তন্তু। খাতা, বই ও ছবি বাঁধাই করতে কি ধরনের আঠা প্রয়োজন হয়? না, গদের আঠা প্রয়োজন হয়। রজন কি কাজে লাগে? যে কোনো কাঠের আসবাবপত্র পালিশ করার জন্য কাজে লাগে রজন। ইরেজার তৈরি করা হয় কোন গাছের বর্জ্য পদার্থ থেকে? রাবার গাছের বর্জ্য পদার্থ থেকে। বর্তমানে গাড়ির টায়ার ও টিউব তৈরি করতে কি ব্যবহার করা হচ্ছে? কৃত্রিম রাবার। মশার কামড়ের ফলে ঘটা কোনো জ্বরে কুইনাইন ব্যবহার করা কোন ওষুধ ব্যবহার করা হয়? কোন জ্বরে? না, ম্যালেরিয়া জ্বরে। কুইনাইন আসলে কি? সিনকোনা গাছের বর্জ্য পদার্থ, নাইট্রোজেন যুক্ত বর্জ্য পদার্থ। সর্পগন্ধা থেকে প্রস্তুত ওষুধটির নাম কি? রেসারপিন। সিনকোনা গাছের ছাল থেকে প্রাপ্ত উপক্ষারটির নাম কি? কুইনাইন। কুইনাইনের উৎস ও কোন কাজে ব্যবহৃত হয় উল্লেখ করো। কুইনাইন সিনকোনা গাছের ছাল থেকে পাওয়া যায়, এটাই ম্যালেরিয়া রোগের ওষুধ হিসেবে কাজে লাগানো হয়। ম্যালেরিয়ার প্রতিষেধকের নাম লেখো, এটি কোথা থেকে পাওয়া যাচ্ছে? কুইনাইন, এটি সিনকোনা গাছের ছাল থেকে পাওয়া যাচ্ছে। একই প্রশ্ন। তাহলে এখানে আমাদের আজকের পড়ানো শেষ হলো। আশা করি তোমাদের সকলের ভালো লেগেছে। ভালো লাগলে তোমরা প্রত্যেকে চ্যানেলটি সাবস্ক্রাইব করো, লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলো না।